বাধা পেলে স্বপ্নটা পেলে নতুন জীবন পেলে হো শিবাজি আগে চলো অন্ধকার চারকার ধুমধুমার হোকে চ্যালেঞ্জ তু হি হ্যাঁ চ্যাম্প তু হি হ্যাঁ চ্যাম্প বাহ সাবিনা, দারুণ ব্যাপার তো। তুমি একজন বক্সিং চ্যাম্পিয়ন। এই যেটা ঝুলিয়ে রেখেছো পাশে, এটা কি জিনিস? পাঞ্চিং ব্যাগ। ওকে, আমরা এখানে লেফট রাইট মানে পাঞ্চ প্র্যাকটিস করি, কতটা Okay. পাওয়ারে সেট করব। ও সেটা একবার দেখাও কিরকম ব্যাপারটা। মানে কাউন্টার অ্যাটাকটা কিভাবে আসে, হ্যাঁ। কিভাবে তোমরা এরকম প্র্যাকটিসটা করো? হ্যাঁ, পজিশন বুঝি। পজিশন বুঝে। ওকে, বাহ, লাভলি 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 সাবিনা, থ্যাংক ইউ। একবার করে দেখুন, আপনি কিছু প্রবলেম হবে না। এখানে আমরা বক্সিং গ্লাভস পরে বেলুন ফাটানোর খেলা করি, কিন্তু এই বক্সিং ব্যাগে মারলে কি হয় সেটা একটু দেখতে হবে আর কি ব্যাপারটা। এইটা বসবে। এটা বসবে? হ্যাঁ, পাঞ্চ এটা পাঁচ বসবে। এই মারবো প্রথমে, তারপরে রাইট। এই আর এই হ্যাঁ, কন্টিনিউয়াস। কন্টিনিউ। এটা তো হেভি হয়ে গেছে হাতটা, তোমাদের সবসময় পরে থাকতে হচ্ছে। যখন পাঞ্চ মারি, বক্সিং খেলি, এটা পরেই খেলি। ওকে, এটাতেই আমার মনে হচ্ছে কতক্ষণে আমি খুলবো। আজকের পর্ব হবে দারুণ জমজমাট, কারণ 4 জন লড়াকু দিদি এসেছেন আজকে আমার সাথে দিদি নাম্বার 1-এর মঞ্চে। সবাই মিলে আমরা পর্ব শুরু করব। থ্যাংক ইউ সাবিনা, চলো প্লিজ। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার বাই বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাটা ও তুই রক্তমাখা চরণতলে একলা দলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে। যারা সময় রক্তচক্ষুকে উপেক্ষা করে কষ্টকে নিজের শক্তি আর সময়কে নিজের প্রিয় বন্ধু করে তুলেছে, লড়াইয়ের শীর্ষে পৌঁছেও যিনি হার মানেননি, তিনি ফাইটার দিদি। আজ জীবন যুদ্ধে জয়ী এমন 4 জন লড়াকু দিদি নিয়ে শুরু করব দিদি নাম্বার 1-এর আজকের পর্ব। প্রথমে আছে শ্রদ্ধা দেব। নমস্কার দিদি, আমি এসেছি লিলুয়া থেকে। আমার লড়াই আমার স্বপ্ন পূরণ করার জন্য। লড়েছি, লড়ে যাচ্ছি আরও 5টা মানুষকে খুব সুন্দর করে সাজানোর মাধ্যমে। সেই গল্পই তোমাকে আজকে আমি করব। শুনবো তোমার গল্প। এরপরে আছে জয়া দা। নমস্কার দিদি, আমি এসেছি মধ্যমগ্রাম থেকে। আমার লড়াই প্রতিদিন আমার নিজের সাথে, আমার লড়াই এই বাংলার আরও মায়ের লড়াই, সেই গল্পই আপনার সাথে আজকে করতে এসেছি। সব কথা শুনবো জয়া দি। পম্পা দাস ঘোষ। নমস্কার দিদি, আমি বেলুর থেকে আসি। আমি মানুষের জন্য লড়ে যাই, কাটে না জীবন বাধা ঘটে, অর্ডার শুনতে পাই, আমি ফাইটার আদালতে। বাহ, লয়ার। হ্যাঁ দিদি। ওকে, গল্প করবো আপনার সাথে। সাবিনা খাতুন। নমস্কার দি, আমি এসেছি ঠাকুরপুকুর থেকে। সহজে আমি মানতে শিখিনি হার, বক্সিং রিংয়ে আমিই ফাইটার। বাহ, খুব ভালো। তোমার এই বক্সিং এর গল্প কিন্তু শুনতে হবে আমাকে আজকে। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা, দিদি মেয়ে বেঁচে। শ্রদ্ধা, মানুষকে সাজানো হচ্ছে তোমার কাজ। হ্যাঁ দিদি, এই পথটা কিভাবে বেছে নিলে? 10 থেকে খুব ইচ্ছা আমার ফ্যাশন ডিজাইনার হওয়ার। Okay. কিন্তু জিনিসটা তো বুঝতাম না তখন, কি জিনিসটা শুনতাম, দেখতাম, ভালো লাগতো, মানে বুঝতে বুঝতে 2 বছর লেগে গেল। 12-এর পর ইচ্ছা প্রকাশ করলাম বাড়িতে আমি এবার ফ্যাশন ডিজাইনিং করব। তো সেখানে আমাকে শেখানো হয়নি যে না, ফ্যাশন ডিজাইনিং করতে হবে না, ওসব জিনিস দরকার নেই, তুই পড়াশোনা চালিয়ে যা। দেখতাম ভাই যা চাইতো সেটা সবসময় পেয়ে যাচ্ছে। এখন এই বাইক, এই মডেলে নতুন বাইক, তারপরে এই ব্যবসাতে ফেল, তো কি হয়েছে, ঠিক আছে নে না আরও লাখখানেক টাকা, আরও আরেকটা ব্যবসা শুরু কর। তো লুকিয়ে চুরিয়ে আমার শেখা হলো ফ্যাশন ডিজাইনিং। তুমি আর তোমার ভাই ছিলে?
আমি আর আমার ভাই, বাবা মা? বাবা মা। তুমি কখনো বাবা মার সাথে খোলাখুলি বসে কোনো কথা বলোনি যে কি অসুবিধা, ভাইয়ের জন্য সবকিছু আমার জন্য নয় কেন? বলেছি এই নিয়ে, বাড়িতে একটুখানি যেটা হয় সব বাড়িতে একটুখানি না, এই একটু মারামারি বা বকাবকি। তাদের কি মেয়েকে নিয়ে অন্য স্বপ্ন ছিল? সেটা আমি বলতে পারবো না, কখনো প্রকাশ করেনি। লুকিয়ে চুরি আমি ফ্যাশন ডিজাইনিংও শিখলাম, শিখে আমার হাজব্যান্ডের সঙ্গে পরিচয় হয়, ও আমাকে খুব সাপোর্ট করে। কিন্তু সেখানেও আমাকে বাধা দেওয়া হলো যে না, তুই এই ছেলের সঙ্গে বিয়ে করবি না। কেন না, আমি অনেক বড় লোকের মেয়ে, গাড়ি আছে, বাড়ি আছে, আমাদের রিসর্ট আছে অনেক বড়, তো সেই ক্ষেত্রে ওখানে একটা অ্যাসবেস্টার চালে গিয়ে আমার থাকা সম্ভব না, সেই মানুষকে তুমি বেছে নিতে পারো না। অনেক লড়াই করে হলো বিয়ের পর আমরা বারুইপুরে একটা ফ্ল্যাট নিই, তখন ওর 13 থেকে 15,000 টাকা মাত্র মাইনে। সেখানে নতুন বিয়ে, অনেক ধার কর্জ, ইএমআই চলছে আমাদের ফ্ল্যাটে। সেখানে আমরা এক্সাইড থেকে বালিগঞ্জ পর্যন্ত হেঁটে আসতাম। হেঁটে আসতে মানে কোথায় যেতে, কোথা থেকে হেঁটে আসতে? আমি ছোটোখাটো কিছু করতাম, মানে বসে থাকবো বাড়িতে, টাকা তো দরকার। নিউ গড়িয়া থেকে এক্সাইডে নামতাম, নেমে আমি বালিগঞ্জ অবধি, মধ্যিখানে যা কাজ করার করে ঠরে আমি বালিগঞ্জ অবধি হেঁটে আসতাম, কি না 10টা টাকা বাঁচানোর জন্য, যে এই টাকাটা আমার কালকে কাজে লাগবে। কারণ সংসার খুব টানাটানি চলতো। হ্যাঁ, নিজে বিয়ে করেছি, কার থেকে সাহায্য চাইবো? আর ও 55 গ্রাম থেকে বালিগঞ্জে আসতো হেঁটে 8টা টাকা বাঁচানোর জন্য। কখনো কখনো খুব খিদে পেত, একটু মুড়ি কিনে যে খাবে, ওই 4 টাকার মুড়ি চপ, ওটা ও পারতো না, যে না এই টাকাটা থাকলে কালকে আবার আসার জন্য লাগবে। এইভাবে আমরা টাকা পয়সা জমানো শুরু হয় আমাদের। হ্যাঁ, আজকে চোখ দিয়ে আমার জল বেরোচ্ছে, আমি আটকাতে পারছি না। এটা আমার খুব দুঃখের চোখের জল না, আজকে যে ওই মুহূর্তগুলো আমি কাটিয়ে এসেছি, ইয়েস, সব এই মুহূর্তগুলো নিয়ে আজকে আমি দাঁড়িয়েছি। তো সেই সময় বাবা মার সাপোর্ট পাওনি? বাবা মার সাপোর্টেই না, আমি পালিয়ে বিয়ে করিনি, বাবা মা দুজনকে আমি দাঁড় করিয়েই আমি বিয়ে করেছি। না, বাবা মা কি তোমাকে বলেছিল যে হেল্প করবো না? সবসময় সবাই যে মুখে বললে সেই জিনিসটা বোঝা যায় তা তো না, তার আকার ইঙ্গিতে, বডি ল্যাঙ্গুয়েজেও বোঝা যায়। আর মা আমাকে ফোন করে জিজ্ঞাসা করতো যে তুই খেয়েছিস, কি খেলি? বলতাম হ্যাঁ মা খেয়েছি, এই খেয়েছি, ওই খেয়েছি, কিন্তু এমনও আমাদের কিছু নেই সেই সময়। সেটা বাবা মাকে বলে উঠতে পারোনি? 3 বছর পর আমার বাচ্চা হয়, 5 মাস তখন আমার ছেলের। সেই সময় আমি জল খেয়ে থাকতাম বা মুড়ি খেয়ে থাকতাম, এরকম করে থাকতাম। অবভিয়াসলি শরীর তো আর টানতে পারে না, শরীর তো মিথ্যে কথা বলতে পারে না। আমার প্রেশার লো হতে থাকে, আমি এরকম হয়েছে, আমাদের ফ্ল্যাটেই পড়ে গেছি, এই করেছি। তো সিকিউরিটিরা আবার আমার হাজব্যান্ডকে বলে যে আরে ও তো পড়ে গেছিলো, এই করেছিল, ডক্টর কেন চেক আপে নিচ্ছ না, এই করছো না? তো সব কিছু হওয়ার পর ও বললো না, এখানে এরকম করে থাকা যায় না, চলো আমরা মায়ের কাছে গিয়ে থাকি। গেলাম আবার নতুন করে সংসার বাদ দিয়ে শ্বশুর বাড়ি। তখন ওখানে আমাকে ও এই সেভিংসের 8 টাকা 10 টাকা যাই হোক করে করে জমিয়ে আমাকেও 5,000 টাকা দিল। তোমার বর? ইয়েস, ওই টাকা নিয়ে আমার শুরু হয় কিছু কিছু ব্লাউজেস করা অ্যান্ড অল। খুব ভালো রেসপন্স পাই আমি সবার থেকে। তো এগুলো বানিয়ে তুমি কিভাবে নিজের প্রচার করতে, মানে লোকে তোমার কাছে আসবে কেন? আমার বোন, আমার যখন বেবি হয় তখন আমাকে ফেসবুক ইনস্টল করে দেওয়া হয়, তো সেখানে আমাকে বলে অনেক গ্রুপস আছে, এই আছে, তুই সেখানে দে না। তখন নিজেই পড়ে, বোনকে পড়িয়ে, এরকম এমনি মোবাইলে ছবি তুলে তুলে দিতাম। এত ভালো রেসপন্স পেলাম আমি ওখান থেকে, ওখানে আমাকে এত অ্যাকসেপ্ট অর্ডার দিতে শুরু করলো। একদম। কতদিন হলো? এই 26 ফেব্রুয়ারি আমার 2 বছর হতে চলেছে। তো তুমি কি মেইনলি অনলাইনই করো? হ্যাঁ, অনলাইনেও করি, ইভেন অফলাইনেও আমার আছে। আমার একটা স্টুডিও হচ্ছে। হ্যাঁ, ছোট্ট একটা স্টুডিও হচ্ছে আমাদের ওখানেই। কোথায় সেটা? লিলুয়াতেই। মানে তোমার শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়িতে আমি থাকছি। ওকে। সেলিব্রিটিরাও আমার থেকে নিচ্ছে, লাইক আমাদের নীল ভট্টাচার্য, তারপরে আমাদের প্রিয় শ্যামা। আমি এখন রিসেন্ট আমার কাজ চলছে হচ্ছে ইমন চক্রবর্তীর সাথে। আমি যে শাড়ি আর ব্লাউজটা পরে আছি সেটাও কিন্তু আমার নিজের করা। হ্যাঁ, প্লাস এই যে পটলি, এটা আমি কাস্টমাইজড করি, যে তোমার অনুযায়ী আমি তোমাকে করে দেবো, যে আমি নিজে করে রাখলাম সেটা না, তোমার যেটা চাহিদা। তো আমার যে এই পটলিটা আছে, এটা যেমন একজন বলেইছে আমাকে একটু বড় করবে, কারণ বিয়ের জিনিসপত্র রাখতে আমার একটু জায়গা লাগে, ছোট ছোট পটলিতে হয় না। এই যে এই লটকানগুলো দেখছো, এইগুলো সব আমার হাতে করা। লাভলি। ইভেন এই যে জুতো, আমাদের এটা তো বানাচ্ছে। হ্যাঁ, জুতোও করছি। বাহ। এটার সঙ্গে আমার ব্লাউজ আছে, প্লাস এটার ম্যাচ করা আমার নেহেরু জ্যাকেট আছে। আরেকটা আমি দেখাই, এই যে এই ব্লাউজটা দেখছো,
এটা পুরো গিনি ওয়ার্ক করা আছে, এই যে হাতে যে কাজ, এটার সঙ্গে এই জুতোটা পুরো এটার ম্যাচ সাথে ম্যাচিং। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমি করি, ভেরি গুড। নট অনলি মানে ওমেনের বাট মেন্স ওয়্যারেও আমি করি। তো নাম কি দিয়েছো? শ্রদ্ধা শ্রদ্ধাস বং। শ্রদ্ধাস বং। হ্যাঁ, 5,000 টাকা দিয়ে শুরু করেছিল শ্রদ্ধা, এখন টার্ন ওভার কিরকম মাস গেলে? এখনো সেরকম করে বলতে পারবো না, কারণ গিয়ে যা আসছে তাই লেবারের পিছনে বা এইগুলো করতে আমার চলে যাচ্ছে। এখনো সেইভাবে আমি এখনো প্রফিটের মুখটা দেখতে সময় লাগবে না, বাট এক্স্যাক্টলি। সেটআপটা খুব ভালোভাবে হয়ে গেছে, হ্যাঁ। এখন লোকের কাছে পৌঁছতে পেরেছে, লোকের একদম। ভালো লাগছে, সেটা তো সবথেকে বড় জিনিস। লোকের কাছে পৌঁছানোটা তো সবার আগে দরকার না? একদম একদম, মানে আমার এটাই বক্তব্য যে মেয়েরা যে বলে না বাপের বাড়িতে আমি প্রিন্সেস হয়েছিলাম বা খুব ভালো ছিলাম, আমার ক্ষেত্রে পুরোটাই উল্টো। মানে আমি আমার হাজবেন্ডকে পেয়ে বা আমি শ্বশুর বাড়িতে গিয়ে আমি যেই ফ্রিডমটা পেয়েছি, যেই পায়ের যে বেরিটা শ্বশুর বাড়িতে গিয়ে প্রিন্সেস হয়েছে, এক্স্যাক্টলি। খুব ভালো লাগলো শ্রদ্ধা, লড়াই করে আজ নিজের জায়গায় পৌঁছেছো একদম। এবং ইউ শুড বি প্রাউড অফ দ্যাট। একদম। আই উইশ ইউ অল দ্য বেস্ট, জীবনে আরো অনেক অনেক বড় হও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার দেখবো সকলের জন্য কি খেলা আছে। দেখো এখানে অনেকগুলো লাউ রয়েছে, লাউগুলো কাটা রয়েছে। এই লাউগুলোর ভেতরে 5টা লাউয়ের মধ্যে 5টা বল লুকানো আছে। সে একটা একটা করে বল খুঁজে পাবে, এই গ্লাস বোলটার মধ্যে এনে রাখবে। এরকমভাবে 5টা বল খুঁজে বার করতে হবে। যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট, সময় অনুযায়ী। প্রথমে খেলতে আসছে শ্রদ্ধা। স্টার্ট, যাও। অন্যটায় যাও, অন্যটায় যাও। বাড়ি মারো, নিচে খুলে যাবে। আরে একটা বার পেয়েছো তো, রাখো এসে। দুটো। তিনটে। আর একটা, চলো কমান। শ্রদ্ধা টাইম 1 মিনিট 2 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Berger Home Shield, special partner Cucina Small Appliances। জয়া, নিজের সঙ্গে নিজের লড়াই। আমার বাবা রেলে সার্ভিস করতেন, বাবা সারা জীবন বাইরেই কাটিয়েছেন। আমি আমার দাদুর কাছে থাকতাম, ছোটোবেলা থেকে মামা বাড়িতেই বড় হয়েছি। 2 বোন আর 1 ভাই, মধ্যপ্রদেশে বাবার সাথে সাথেই ওরা বড় হয়েছে। যাই হোক, তারপরে বাবার রিটায়ার করে নিউ ব্যারাকপুরেই বাবা বাড়ি করলেন। 95 সালে বাবার স্ট্রোক হয়, বিয়ারসিংয়ে নিয়ে আসতে আসতেই বাবা ওখানেই এক্সপায়ার করে গেলেন। তারপর তখন ভাই ছোট, বোন ছোট, ওদের দায়ভারটা আমাকে নিতে হলো। আমি যেহেতু বাড়ির বড়, এবার ওদের সমস্ত রকমভাবে ওদেরকে চেষ্টা করলাম, ওদেরকে বড় করলাম। ছোট বোনের বিয়ে দিলাম, ভাইয়েরও বিয়ে হলো। ও নিজে দেখে নিজে পছন্দ করে বিয়ে করলো। ভাইয়ের একটা ছোট ছেলেও আছে। কিছুদিন বাদে ভাইয়ের হেপাটাইটিস সি হলো। হেপাটাইটিস সি হওয়ার পরে দিদি, ভাইও আমাদেরকে ছেড়ে চলে গেল। তো যাই হোক, ভাই বউ আর ওই ছোট্ট নাতিটাকে নিয়ে মা চললো, ছেলের বউ আর ওই নাতি নিয়ে চলছে, দিন চলছে। তার মধ্যে আমার 2টি ছেলে মেয়ে। এবার মেয়েটাকে সুন্দর করে বড় করলাম, মেয়ের ইংলিশে MA করলো। ওর একটি সেন্ট্রাল গভর্নমেন্ট ছেলে দেখে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওকে বিয়ে দিলাম। এইবার ছেলে পিওর সায়েন্সের স্টুডেন্ট, ওর খুব ইচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়বো। KIT-তে ভালো র্যাঙ্ক করলো, ওকে আমি ভর্তি করলাম দিদি। ক্লাস চালু হলো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস সুন্দর গেল দিদি। ওখানে থেকে পড়াশোনা করো? ওখানে থেকেই পড়াশোনা করতো। এবার অক্টোবরের 2 তারিখে পুজোর ছুটি পড়েছে, পুরো হোস্টেল খালি। ও চলে আসলো অক্টোবরের 2 তারিখে। মাঝখানে 3 তারিখ গেল, 4 তারিখে দিদি
কোনোদিনও বাইক চালাতে পারতো না, কিন্তু মাঝে মধ্যে বলতো মা আমি যখন চাকরি করে বড় হব গাড়ি কিনবো 2 চাকার। আমি বলছি না বাবা 2 চাকার গাড়ি কিনবে না, 2 চাকা হচ্ছে শয়তানের চাকা। আমার ভীষণ ভয় 2 চাকার দিদি। ঠিক আছে তুমি 4 চাকা কিনবো তো? হ্যাঁ তুই তোমার নিজের ক্ষমতায় তুমি 4 চাকা 8 চাকা 6 চাকা যা খুশি কেনো, কিন্তু 2 চাকা চলবে না আমার বাড়ি, আমি যতদিন বেঁচে থাকবো। 4 তারিখে সকালবেলা আমাকে বলছে মা বন্ধুরা ধরেছে একটু ওই নর্থের ঠাকুর দেখবো। ও গেছিল কিন্তু আমাকে সেটা জানায়নি যে আমি 2 চাকায় গেছি। সেই 2 চাকাই আমার শেষ করে দিল আমার জীবনটাকে দিদি। যে ছেলেটির বাইকে ছিল সেই ছেলেটা স্পট ডেড হয়ে গেছে। আমার ছেলেটা পিছনে বসেছিল, ওর হাতে একটু প্রাণ ছিল, হসপিটালে নিয়ে গিয়ে দিতে ও এক্সপায়ার হয়ে গেছে। আমি গিয়ে আমি ছেলেটাকে আর পাইনি দিদি। সব তো হয়ে গেল, আমার তো আর জীবনে বেঁচে থাকার কিচ্ছু নেই। তখন আমার মেয়ে বলছে মা তুমি এরকম করে ভেঙে পড়লে চলবে না। কৈখালের পিছনে একটা আশ্রম আছে মিশনারি অফ চ্যারিটি দিদি, ওখানে আমাকে নিয়ে গেল। নিয়ে গিয়ে দেখি সব 4 বছর থেকে 15-16 বছরের ছেলে মেয়েরা ওখানে থাকে দিদি। ওদেরকে দেখি না দিদি, আমার তখন একটু মনে হলো ওদের মধ্যে যদি আমার ছেলেটাকে কোথাও যেন একটু খুঁজে পাই দিদি। আমার ছেলের 12 ফেব্রুয়ারি জন্মদিন গেল। আমার সামর্থ্য মতন সারাদিনের খাওয়া দাওয়া ওদের সাথে আমি করেছি, ওদের সাথেই ছিলাম সুস্থভাবে। যতদিন আমি যেতে পারবো ওদের কাছে আমি ওদের সাথেই আমি নিয়ে চলতে চাই, এবং এটাই আমার লড়াই যে ওদের মধ্যেই আমি ছেলেটাকে বাঁচিয়ে রাখবো। এটাই আমার লড়াই দিদি। সন্তান চলে গেলে মায়ের যে কি হয় সেটা একমাত্র মাই বুঝতে পারে। ভিতরটা দিদি জ্বলে যায়, ভিতরটা না পারি বোঝাতে, না পারি বলতে। এখন এইভাবেই দিদি আমার লড়াই চলছে। এখন এই মুহূর্তে যে জীবনটা আপনার, এটাই হচ্ছে আপনার বাস্তব জীবন, এবং এই জীবনটাকে আপনাকে মেনে নিতে হবে, এবং এইটাকে মেনে নিয়ে আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে। তার মধ্যে আপনাকে খুঁজে নিতে হবে যে আমি শান্তিটা কোথায় খুঁজে পাই জীবনে। তো সেই জায়গাটা যদি আপনাকে শান্তি দেয় তাহলে সেই জায়গাটার জন্যই আপনি থাকবেন। ভালো থাকবেন জয়াদি। জয়াদির কথা শুনে আমি সকল দর্শককে একটাই কথা বলবো, 2 হুইলার তো রাস্তাতে চালাতেই হবে। সব মানুষের পক্ষে 4 চাকা কেনা সম্ভব হয় না, অনেক মানুষকেই 2 হুইলারে চড়তে হয়, কিন্তু আমাদের সাবধানতাটাকে বজায় রাখতে হবে। আমরা হাই স্পিডে চালাবো না, আমরা হুইলি করব না, আমরা ওভারটেক করব না, আমরা সাবধানে চালাবো, আমরা সাইড থেকে চলবো। জয়াদি আজকে একজন দিদি যে গল্পটা আমাদের কাছে এসে বললেন, এরকম হয়তো হাজার হাজার মানুষ আছেন যারা টিভির পর্দার ওপারে, যাদের মা বাবারা শুনছেন এবং তারা ভাবছেন যে আমাদের সন্তান এইভাবে চলে গেছে। কিন্তু তাদেরকে প্রত্যেককে সজাগ হতে হবে এবং বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখাতে হবে যে যদি কখনো 2 হুইলারে চড়ো তোমাকে সবসময় মেনটেন করতে হবে কিছু কিছু নিয়ম কারণ, তাহলে তুমি সুস্থ জীবনযাপন করতে পারবে। জয়াদি ভালো থাকবেন, এর বাইরে আমার আর তো আপনাকে কিছু বলার নেই। এটাই ভগবানের কাছে কামনা করুন যাতে আর অন্য মায়েদের সন্তানরা ভালো থাকে, কারুর যেন কোল খালি না কখনো যেন হয়। এরকম না হয়, সত্যিই আমার তাই। মতন কোল খালি যেন আর কারুর না হয়, আমি এটাই সবসময় বলতে চাই দিদি। একদম। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Berger Home Shield, special partner Cucina Small Appliances। এবার খেলতে আসছেন জয়াদি। Start। বাড়ি মারুন, বাড়ি মারলে খুলে যাবে। স্লিপ যেন না করে পা। জয়াদি খেলাটা শেষ করেছেন 57 সেকেন্ডে। পম্পা তোমার সাথে একটু কথা বলি। আমি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করি। বাপ রে বাপ রে বাপ।
সবাই কি ভয় 100 ফুট দূর থেকে কথা বলে তোমার সাথে? সবাই 100 ফুট দূরে চলে গেলে ক্লায়েন্টগুলো কোথায় যাবে? না ক্লায়েন্ট বাদ দিয়ে অপোনেন্ট পার্টি। হ্যাঁ, সে তো থাকে। কত বছর হয়ে গেল এই প্রফেশনে? 12 বছর আমার হয়ে গেল দিদি এই প্রফেশনে আমি কোথায় আছি। প্র্যাকটিস করো? আমি হাওড়া কোর্টে প্র্যাকটিস করি। ভেরি গুড। ইচ্ছে ছিল ছোটবেলা থেকে লয়ার হবো? আই ওয়াজ বর্ন উইথ এ সিলভার স্পুন, বলতে পারেন গোল্ডেন স্পুন। বাট অনেক রেস্ট্রিকশন ছিল আমার ফ্যামিলিতে, যেহেতু আমি কনজারভেটিভ স্ট্রিক্ট। কিউকি আমি আমি একটা কনজারভেটিভ ফ্যামিলিতে ছিলাম, আর জয়েন্ট ফ্যামিলি, আর আমি ছিলাম বাড়ির বড় মেয়ে। ও বাবা, মানে সব দিক দিয়ে একদম, মানে আমার একদম সব দিক দিয়ে শোনে পে সোহাগা বলে সেই জিনিস। বাইরে তুমি যেতে পারবে না একা, বেশি ছেলেদের সাথে মিশতে পারবে না, নাচ গান সব জায়গায় করতে পারবে না, তারপরে এই ড্রেস পরতে পারবে না, ওই ড্রেস পরতে পারবে না। অর্থোডক্স একদম। অতটা ছিল, কিন্তু আমি ছিলাম প্রতিবাদী। তুমি আমাকে এইটা বলছো, আমি ওটা করবোই। বাহ। আমাকে বলতে তুমি প্যান্ট শার্ট পরবে না, আমি দাদাকে বলতাম আমাকে কিনে এনে দে। দাদারা আমাকে প্যান্ট শার্ট কিনে এনে দিত, বুট কিনে এনে দিত। আমার বাড়ি দুটো আলাদা আলাদা গেট, এক গেটে বাবা কাকারা যেদিকে থাকতাম, আমি অন্য গেট দিয়ে পেরিয়ে যেতাম ড্রেস পরে। তো সেখান থেকে কিভাবে ভাবলে যে লয়ার হবো? ডান পিঠে ছিলাম, খেলে বেড়াতাম, ঘুরে বেড়াতাম, দাদা ভাই এদের সবার সাথে ঘুরে বেড়াতাম। তারপরে আস্তে আস্তে মনে হলো যে না, এবার পড়াশোনাটা ভালো করে করতে হবে। এখানে বাড়ি থেকে বলতো না, যদি পাস করে ওকে আমি বিয়ে দিয়ে দেবো। আমি টেনশন করে বাবারে, আমাকে তো তাহলে তো এবার পড়াশোনা করতে। এবার পড়ার পেছনে যেই পড়লাম, এবার আমি বললাম যে এবার পড়াকে নিয়ে আমাকে দৌড়াতে হবে, কিছু করার নেই। আমি সমাজ ব্যবস্থা দেখতাম যে মহিলারা মানে সব জায়গায় কান্না কাটি, আমি তো এইভাবে কিছু করতে পারবো না। তখন আমার মনে হলো যে না, আমি অন্য এমন একটা প্রফেশনে যাব যেখানে আমি কারোর তলায় থাকবো না, আমি সুপেরিয়ার, আমি আমার বস। ভেরি গুড। এই প্রফেশনটা আমি চুজ করলাম। আমি বললাম আমি বাইরে পড়তে যাব, আমি ব্যাঙ্গালোর পড়তে যাব। বাবা বললো না, মেয়ে মানুষ, তুমি বাড়ির বাইরে কোনোদিন কোথাও জায়গায় একা থাকুনি, তুমি 5 বছর ব্যাঙ্গালোর পড়তে যাবে? আমি বলছি আমি যাবো। মাকে বললাম না দিতে দিয়ে, না তোমরা যদি আমাকে যেতে, আমি গয়নাগাটি বেঁচে কিন্তু আমি পালাবো। হ্যাঁ। মা বললো না বাবা, বাবার সাথে কথা বলছি। তারপরে বাবাও রাজি হলো, ঠিক আছে, পড়তে যখন মেয়ে এত ভালোবাসছে, চাইছে, ঠিক আছে যা, পড়াশোনা কর। পড়াশোনা কমপ্লিট হলো। এবার বন্ধু বান্ধবরা বলতো আমরা তো জব করব, এই প্র্যাকটিসে কি আছে, খুব স্ট্রাগল। কলেজে প্রথম থেকেই বলতো চুল পাকলে কিন্তু এই প্রফেশনে কিছু হবে, চুল পাকলেই প্রফেশনে কিছু হবে। আমি যে যাই পাকুক বাবা, আমি এই প্র্যাকটিসই করবো, আর ক্রিমিনাল প্র্যাকটিসই করবো। তারপর ওখান থেকে আমি ফেরত আসি, এসে এখানে প্রথম আমি অ্যাজ এ জুনিয়র ব্যাংসাল কোর্টে আমার একটা সিনিয়র আছেন, তার আন্ডারে জয়েন করি। এবার প্রথম আমার ঘটনাটা বলি, অ্যাজ এ প্রফেশন গেছি। ফার্স্ট দিন কোর্টে নিয়ে গেছে, আমাকে বললো তুমি সাবমিশন করো, এই কথাটা বলো, বলবে যে কেস মে বি ডিসমিস। তো আমি তাই বললাম স্যার দ্য কেস মে বি ডিসমিস। তো সাহেব ওখান থেকে অর্ডার করলো কেসটা ডিসমিস করে দিও। বেরিয়ে আমার সিনিয়র বললো বা আমি কি চমৎকার জুনিয়র পেয়েছি, ফার্স্ট দিনই আমার কেস ডিসমিস। আমি সেদিন ভেবে আমি বললাম বাহ, খুব আনন্দ, পিঠটা চাপড়ালো, আমাকে ফিস দিল, বলে বাড়ি চলে যাও। মানে আমি বলি 5 মিনিটে কাজ শেষ। সবাই বলে যে কত স্ট্রাগল, ওই কথাটা আমার বুঝতে অনেকটা টাইম গেছে। আমি বললাম ও স্যার ওইটা আমাকে ব্যঙ্গ করে বলেছিল, কেস ডিসমিস, মানে প্রথম দিন এসেই তুমি আমার ডায়েরি খালি করে দিয়েছো, তুমি বেশি দিন থাকলে আমার ডায়েরি শেষ। কিন্তু ওই সিনিয়র হাত ধরেই আমার সব শেখা। ওই যে বললাম কারো আন্ডারে থাকতে পারবো না বেশি দিন, তারপর আমার মনে হলো আমি ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করব। তখন এই প্র্যাকটিসটার জন্য আমার আশা আমার হাওড়া কোর্টে, যেহেতু আমার বাড়ির জুরিসডিকশন, আমার হোম জুরিসডিকশন, আমি হাওড়া কোর্টে প্র্যাকটিস করি। ক্রিমিনাল লয়ার তুমি প্রচুর মানে কি বলবো, রিস্ক ফ্যাক্টর কাজ করে, টেনশনের ব্যাপার আছে, টেনশন মারাত্মক থাকে, মারাত্মক। ওদের টেনশন করতে করতে নিজের লাইফের কিছু টেনশন মাথায় থাকে না। ক্রিমিনালরা সব ইনভলভ, এরকম সব কিছু থাকে, যেহেতু খুব বোল্ড হয়ে যায় এই কাজ করতে করতে, আর ভয় পাই না বলে আর এগুলোকে কিছু ডেয়ারিং তো একদম। এগুলো ছোট্টবেলা থেকে আমি খুব ডেয়ারিং। কেউ আমার সামনে কথা বলতে আসার আগে ভাবে বাবা এই কথা বলবে, বা আমার বোনদেরকে কেউ টিটকারি গেলে ওই দিদি আসবে দেবে, এবার আমি প্রত্যেকের জন্য বর্দি। আর যা একটা বানিয়ে রেখেছে একদম তোমার শক্তপোক্ত, একদম একটা হাতে খেলে বোধহয় শেষ। হাজবেন্ডের খুব সাপোর্ট। কেন আমি যা ডিসিশন নিই ও আমাকে বলে দেয় ঠিক আছে তুমি করো। হাজবেন্ডও ভয় পায় না ভয় পায়। হাজবেন্ডও ভয় পায়, ওই জন্য বলে যা ইচ্ছে করো, যাও তুমি। তো সেখানে আমার স্ট্রাগল চলছে। আমি ওখানে 12 ইয়ার্স হয়েছে, আশা করছি আপনাদের আশীর্বাদে আরও যাতে আমি ওখানে এগিয়ে যেতে পারি। ফ্যান্টাস্টিক পম্পা, দারুণ। তোমার যে গলার আওয়াজ, তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখছি, এটা তো কোর্টে গিয়ে তো কীরকম হয় সেটা বুঝতে পারছি, আঁচ পাচ্ছি, কিন্তু দেখার তো সুযোগ হবে না হয়তো। তো আজকে এখানে দাঁড়িয়ে ছোট্ট উদাহরণ হয়ে যাক, যখন তুমি বক্তব্য পেশ করো তখন কিরম গলায় করো, কিরম তোমার ব্যাপারটা থাকে? গলাটা আমার সবসময় দিদি এরকম তারস্বরে। তাও আমি বলে যাই, ধরুন কিছু সাহেব ম্যাজিস্ট্রেটকে সাবমিশন করেছে, ইয়েস ইউর অনার টুডে হ্যাভ প্রেজেন্ট দিস কেস, আই প্রে ফর অ্যাডজর্নমেন্ট। হয়তো আমার ক্লায়েন্ট আসেনি, আমি অ্যাডজর্নমেন্টটা চাইছি, হয়তো পাশ দিয়ে আদার সাইড বলছে না স্যার এবারে অ্যাডজর্নমেন্ট দেওয়া যাবে না,
দিদিমণি প্রত্যেকবার এসে কেসের জন্য ডেট চায়, এ হবে না। আমি কি আপনার সাথে কথা বলছি? ফার্স্টে আমি তাকে বলে দিই, আমি কি আপনার সাথে কথা বলছি? আমি সাহেবকে বলছি, সাহেব ডিসাইড করবে যে সে করবে কি করবে না। আপনি বলার কে? সাহেব ওখান থেকে, না না ম্যাডাম আপনি রাখবেন না, আমি দিচ্ছি। মহিলাদের তবুও একটা ব্যাপার থাকে কিন্তু, হ্যাঁ, এখানে সবাই বলে যে মহিলাদের এগোবার জায়গা নেই, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি কেঁদে কেটে এগোনো যাবে না। পুরুষরা তো কাটছে না মার্কেটে নেমে, কোনো জায়গায় নেমে কাটছে না। আমরা কেঁদে কেন পেছনে যাব? তারকে টেক্কা দিয়ে এগিয়ে যাও। উই আর বেটার, আমরা বেশি ভালো বলতে পারি তাদের থেকে। সুযোগ পেলে আমরা তাদের থেকে আগে যাব আরো বেশি, এটা আমি বিশ্বাস করি। এইরকম সব লড়াকু ফাইটার দিদিরা যদি আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়ে নেয় তাহলে তো হয়ে গেল, কাউকে কোনো চিন্তা করতে হবে না। খুব ভালো থেকো পম্পা, দারুণ লাগলো কথা বলে এবং পরিচয় হয়ে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। স্টার্ট, যাও। আস্তে আস্তে পড়ে যেও না, শাড়িটা তুলে নাও। Okay. Pampa time 55 seconds. সাবিনা, বক্সিং এমন একটা স্পোর্ট যেটা সচরাচর মেয়েদেরকে ছোটবেলা থেকে ভর্তি করা হয় না, বা ভয় পায় বা চোট পাবে এইভাবে। তো তুমি কিভাবে এগিয়ে গেলে? অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে WWE দেখে বড় হয়েছে, তো ইচ্ছা ছিল যে হ্যাঁ আমি একটা ফাইটার হব। স্কুলে যেতাম, নর্মাল আসতাম। যখন মেয়েরা খেলাবাটি খেলতো তো আমি তখন ফুটবল ক্রিকেট খেলতাম ছেলেদের সঙ্গে, তো মেয়েদের সাথে বেশি মিশিনি। স্কুলে গেছিলাম, ঝামেলা হয়, তো আমার সাথে কেউ পাঙ্গা নিলে আমিও তার সাথে মানে বলে দিই যে আমার সাথে কেউ টক্কর নিবি না। বাট মায়ের কাছে কোনো বাড়িতে কমপ্লেন আসেনি, কারণ স্কুলে ডিসিপ্লিনটা মেনটেন করতাম। তো যখন বড় হলাম তখন দেখলাম যে মেয়েদের সেলফ ডিফেন্সটা সব থেকে বেটার, কারণ চারিদিকে কিছু না কিছু ঝামেলা মেয়েদের উপরে বেশি যাচ্ছে। তো নিজের সেলফ প্রোটেক্ট করার জন্য কিছু ফাইট তো করতেই হবে। তো নিজে যদি না বাঁচতে পারি অন্যকে কিভাবে বাঁচাবো, তাই জন্যই ভাবলাম যখন প্রফেশনাল দিকে এগিয়ে যাচ্ছি তো বক্সিংটা নিয়েই এগোয়। তো কত বছর বয়স থেকে শিখছো? আমি ছোটোবেলা থেকে যোগাতে ছিলাম, ফির ক্যারাটে ছিলাম। ক্যারাটে কিক বক্সিং এর থেকে বক্সিংটা বেটার লাগলো, আচ্ছা, তাই জন্য এখন রিসেন্ট বক্সিংয়ে জয়েন হয়েছি। ভবিষ্যতে কি পরিকল্পনা সাবিনা? এত সুন্দর বক্সিং খেলছো, আবার ক্যারাটে এক্সপার্ট, আবার যোগাও জানো, বক্সিংয়ে নিয়ে এগোনোর ইচ্ছা আছে। রেগুলার প্র্যাকটিস থাকে? প্রত্যেক দিন প্র্যাকটিস থাকে, যখন গেম থাকে আরো বেশি প্র্যাকটিস করতে হয় আমাদের। তো তোমাদের কি প্র্যাকটিসের রিংয়ের মধ্যেই হয়? হ্যাঁ, রিং আছে, আমাদের বড় প্লেস আছে, ব্যাগ টাঙানো থাকে, সব কিছুর মধ্যে আমাদের প্র্যাকটিস করতে হয়। আমাদের কোচেরা প্রত্যেক দিন ট্রেনিং দেয়। প্র্যাকটিস টাইমটা কি সারা দিনের মধ্যে অনেকক্ষণ থাকে তোমাদের? না, সকালে তো আপনার 7টা থেকে 9টা, বিকেলে 5টা থেকে 7টা। আচ্ছা, তো এখন অবধি কোথায় কোথায় খেলেছো প্রফেশনালি কোথাও? শর্ট লেকে স্টেট গেম খেলেছি আমি, ওকে, খেলে জিতেও গেছি, গোল্ড মেডেলিস্ট হয়েছি। ভেরি গুড, ভেরি গুড। ভার্সেস দার্জিলিং। ও বাহ, এরপরে কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইচ্ছা আছে এগোনো, ঠিক আছে, দেখা যাক কত দূর। নিশ্চয়ই হবে, প্র্যাকটিস চালিয়ে যেতে হবে সাবিনা। অবভিয়াসলি প্র্যাকটিস তো এতটা যখন এসছো তখন আরো নিশ্চয়ই এগোবে তুমি। স্টার্ট, চল। আরো দুটো, চলো। সাবিনা খেলাটা শেষ করেছে 44 সেকেন্ডসে। ফার্স্ট রাউন্ডে
স্কোর এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সাবিনা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে পম্পা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে জয়াদি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে শ্রদ্ধা 5 পয়েন্টস। সাবিনার জন্য পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। পম্পার পছন্দ এয়ার ফ্রায়ার, জয়াদির পছন্দ হ্যান্ড ব্লেন্ডার, শ্রদ্ধার পছন্দ টিভি ক্যাবিনেট। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেক চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট রাহুল। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না, তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না, তুমি না থাকলে মন কষাকষি করে হাসাহাসি নাক ঘষাঘষি রাপা রাপা পা রাম পাম পা। গানে কোন শব্দের সাথে খাবারের সম্পর্ক আছে? বলো জয়াদি। মিষ্টি। তুমি না একদম থাকলে ঠিক। সকালটা 5 পয়েন্টস। মিষ্টি হতো না। সঙ্গে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। সেকেন্ড গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, আমি বলবো না এই প্রশ্নের ক্ষেত্রে যেই অক্ষরে সে আটকাবে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। পম্পা। হাম লাখ। বাজার প্রেস করে সময় দেওয়া যাবে না, -5 পম্পা। হয়ে যাক। लेकर हम दीवाना दिल फिरते हैं मंजिल मंजिल, कहीं तो प्यारे किसी किनारे मिल जाओ तुम अंधेरे उजाले, तरम लेकर हम दीवाना दिल फिरते हैं मंजिल मंजिल। থার্ড গান রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। তিনজন নায়কের ছবি টিভি স্ক্রিনে ঘুরবে, একজন নায়কের ছবিতে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে আর সেই নায়কের ছবির কোনো গান শোনাবে, আমি বলবো না। শ্রদ্ধা। मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुख मस्तानी कब आएगी तू। ওকে 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। রাহুল এই গানটা হয়ে যাক। हे, मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया, मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে টি সেট। মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, আজ হাই রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি, মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি, মনে পড়ে রুবি রায়। গানের কথা অনুযায়ী একটি রত্নের উল্লেখ আছে, সেটি কি? বলো জয়াদি। রুবি। একদম ঠিক। 5 পয়েন্টস। সঙ্গে টি সেট। 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট
গানে কোন শব্দ শুনলেই পিসি সরকারের কথা মনে পড়ে? বলো জয়াদি। জাদু। বাই বাই। সঙ্গে ক্যান্ডেল স্ট্যান্ড। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড, কানে হেডফোনে গান বাজবে তোমাদের। আমি যে শব্দগুলো পড়ে শোনাবো সেগুলোকে গেস করতে হবে। 1 মিনিট সময়, ইচ রাইট ওয়ার্ড 2 পয়েন্টস। শ্রদ্ধা হেডফোন পড়ো। সবাইকে তুমি কি বলো? स्टाइल में रहने का, स्टाइल में रहने का। নকশা, নকশা। 10টা। মডেল, মর্টিন। মডেল, মডেল। বিয়ে, বিয়ে। মুড়ি, মুড়ি। মুড়ি। উল্টো, কৌটো। উল্টো। উল্টো। মডেল, মডেল। মডেল। নকশা, নো। নকশা। নকশা। আচ্ছা। 4টে সঠিক, 8 পয়েন্টস রয়েছে। ট্যাক্সি, ট্যাক্সি। ট্যাক্সি। আলু, আলু। আলু। ছুটি, ছুটি। নাড়ু, নাড়ু, নাড়ু। চালু। ঠাকুর, ঠাকুর। চালো। নাড়ু, নাড়ু। দুটো পেরেছো, 4 পয়েন্টস। যে 3টে পারলে না, প্রথমটা ছিল ছুটি, ছুটি। তারপরে ছিল নাড়ু, নাড়ু। তারপরে ছিল ঠাকুর। অপোনেন্ট লয়ারদের কি বলো? মার ঝাড়ু মেরে ঝেটিয়ে भी देखो। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে भी देखो। হাতুড়ি, হাতুড়ি। আদুই। কোকিল, কোট। কোকিল। কোটকি। ধারা, চারা। ধারা, ঝাড়া। ধারা। দাঁড়া। রাগী, পাই। রাগী। গাড়ি। কাঠ গড়া, কাঠ গড়া। কাঁচকলা। কাঠ গড়া। কাঁচকলা। হাতুড়ি, হাতুড়ি। কোকিল, কোকিল। দুটো পেরেছো, 4 পয়েন্ট। যে 3টে পারলে না, ধারা, ধারা। রাগী, রাগি। কাঠগড়া। সব বাধা পেলে সব কাটা ঘুষি, ছুটি, ঘুষি, কুটি, ঘুষি, রুটি। আগে চলো খেলা, খেলা, খেলা। বাজি সোনা, আগে চলো সোনা, ছোলা, যখন ধোকা সোনা, খোলা। কে যাবে লড়াই, লড়াই। রেফারি, টিফিন, রেফারি, রেফারি। খেলা, খেলা। রেফারি, রেফারি। সোনা, সোলা। 3টে পেরেছো, 6 পয়েন্ট। যে দুটো পারলে না সেটা হচ্ছে সোনা আর খুশি। এই রাউন্ডে ফার্স্ট পজিশন আছে শ্রদ্ধা, 8 পয়েন্টস। এসো শ্রদ্ধার জন্য চন্দ্রাবতী হেয়ার রুটের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং চন্দ্রাবতীর নিজস্ব প্রোডাক্টের গিফট ব্যাগ। সেকেন্ড পজিশনে আছে সাবিনা, 6 পয়েন্টস। চলে এসো সাবিনা।
সাবিনার জন্য রোচক এগ্রো ভালোবাসা স্পদের তরফ থেকে রুটি মেকার এবং সঙ্গে গিফট হ্যাম্পার। থার্ড পজিশনে দুজন, জয়াদি এবং পম্পা, দুজনেই 4 পয়েন্টস। জয়াদির জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম, আর পম্পার জন্য রয়েছে স্যুপ বোলের সেট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। সকল দিদিদের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। আসন, বই, নয়ন, পরপর 3টি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো শ্রদ্ধা। আইন। 20 পয়েন্ট। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল। তোমার জ্যাঠতো ভাই, তার একমাত্র পিসি, তার মা তোমার কে? এবার বলো পম্পা। ঠাকুমা। 20 পয়েন্ট। সঙ্গে আয়রন প্লাস আয়রন টেবিল। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে শাড়ি। অলংকারে অদল বদল, টেলিফোনে পাই, বক্সার লড়ছে যখন চেনা যা চাই। এবার বলো পম্পা। এক্সচেঞ্জ। উত্তরটা হচ্ছে রিং। রিং মানে আংটি, যেটা আমরা অদল বদল করি। টেলিফোনে রিং বাজে, বক্সাররা রিংয়ে প্র্যাকটিস করে, ফাইট করে। -10 পম্পা। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। প্রতিদিন লড়তে জানি জীবন যুদ্ধের ময়দানে, ওপর নিচে ট্রু, অবস্থার সময় জীবনে পাও, মনের জোরে কাটিয়ে নাও। এবার বলো টাইম শেষ। দেখে নাও, পাশাপাশি এটা ফাইটার, ওপর নিচটা টাল মাটাল। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। দ্বিতীয় সুযোগে যদি এই শেষ প্রশ্ন খেলো তাহলে +20, ভুল করলে -10। ছবিটা ক্লু শূন্যস্থান পূরণ করো। এবার বলো জয়াদি। জীবন সংসার। জীবন সংসার বলে কোনো কথা হয়? বর্গের জয় দীর্ঘই এবং ম যোগ হয়েছে। সংসার যদি হতো তাহলে বয়শূন্য র যোগ হতো, তাই -20। এবার বলো শ্রদ্ধা। জীবন সংগ্রাম। 20 পয়েন্ট। সঙ্গে কিচেন চিমনি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 শ্রদ্ধা দে with 58 পয়েন্ট। এইটা আপনার জয়াদি, এটা সাবিনার, পম্পা তোমার, উইনারের ট্রফি শ্রদ্ধা। দিদি নাম্বার 1-এর ব্যাচ সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটার তরফ থেকে শোনা হয়। দিদি নাম্বার 1-এর স্যাশ। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে সকলের জন্য প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। নিয়মের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। নিয়মের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। ভালো থাকবেন সবাই। আগামীকাল দেখা হচ্ছে, এরপরে দেখবেন আলো ছায়া। নমস্কার।